প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা পড়ছি আইন আদালত বার এমসিকিউ ফাউন্ডেশন নোট থেকে। আজকে পার্ট 10, ধারা 359 থেকে 377। আমরা পড়ছি ষোড়শ অধ্যায়, মানে 16তম অধ্যায় চলছে। 16তম অধ্যায়ের বিষয়বস্তু ছিল অফেন্স এগেইনস্ট হিউম্যান বডি, মানব দেহের বিরুদ্ধে অপরাধ। তাহলে এটাও মানব দেহকে নিয়েই অপরাধ হবে। 359 থেকে 374, এই কয়টা সেকশন এখানে আছে কি কি? মনুষ্য হরণ মানে কিডন্যাপিং, অপহরণ ইংরেজি হচ্ছে অ্যাবডাকশন। আমরা সাধারণভাবে অ্যাবডাকশন, কিডন্যাপিং এই দুইটার পার্থক্য খুব একটা করতে পারি না। তো এটা আজকে আমরা বুঝতে পারবো। দাসত্ব, স্লেভারি, শ্রমে বাধ্য করা, ফোর্সড লেবার অর্থাৎ জোর করে কোনো কাজ করিয়ে নেওয়া। শিশু শ্রম যেমন হয়, বড়দেরকেও জোর করে আটকে রেখে শ্রম করিয়ে নিত। এটা 1860 সালের আইন পড়ছি আমরা, যেটা অ্যামেন্ডমেন্ট হলে হয়তোবা আরো কিছু কিছু জিনিস পরিবর্তন হয়ে আরো সুন্দর হতে পারে আইনটা। প্রথমে 359 মনুষ্য হরণ বা কিডন্যাপিং, এটাকে শিশু চুরি বা শিশু অপহরণও বলা যাবে। কারণ এখানে প্রথমে আছে কিড, কিড মানে শিশু। তাহলে শিশু হরণ বা শিশু অপহরণ বা মনুষ্য হরণ বা শিশু চুরি, ইংরেজি একটাই, কিডন্যাপিং। কিডন্যাপিং এই ধারায় সংজ্ঞার মধ্যে বলা হচ্ছে দুই প্রকার, মানে সংজ্ঞা না দিয়ে বলছে দুই দুই প্রকার, প্রকারভেদ বলা হচ্ছে। এক নম্বর হচ্ছে বাংলাদেশ থেকে শিশু চুরি বা মনুষ্যহরণ, আর দুই নম্বর হচ্ছে অভিভাবকের নিকট হতে, অর্থাৎ বাংলাদেশ হতে বলতে বাংলাদেশ থেকে বিদেশে নিশ্চয় নিয়ে যাওয়া, অন্য একটি কোনো দেশে, বাংলাদেশের বাইরে নিয়ে চলে যাওয়া। আর আরেকটা হচ্ছে বাংলাদেশ থেকে, বাংলাদেশের যে কোন জায়গা থেকে নিচ্ছে সেটা ম্যাটার না, অভিভাবকের কাস্টডি থেকে, মানে একটা শিশু অভিভাবকের কাছে আছে, অভিভাবকের কাছ থেকে নিয়ে যায়। এখন অভিভাবকের চোখের সামনে আছে তা না, অভিভাবকের নিকট থেকে নিয়ে যাওয়া, ব্যাপারটা এরকম। তার মানে দুইটা একই, যদি বাংলাদেশের ভেতরে থাকে তাহলে 2 নম্বর পয়েন্ট আসবে, আর বাংলাদেশের বাইরে যদি চলে যায় অনেকটা মানুষ অপহরণের মতন, মানে মানব পাচারের মতন, তো মানব পাচারের জন্য আলাদা আরেকটা আইন হয়ে আছে। 360 বাংলাদেশ থেকে মনুষ্যহরণ, 360-এ বাংলাদেশ থেকে মনুষ্যহরণ কি সেটার সংজ্ঞা দেওয়া হচ্ছে। কিডন্যাপিং সংজ্ঞা হচ্ছে বাংলাদেশের সীমানার বাইরে বহন, অর্থাৎ শিশু পাচার করে বাংলাদেশ থেকে বাংলাদেশের বাইরে নিয়ে চলে যাবে। নিশ্চয়ই শিশুকে প্রলোভন দেখিয়ে বা কোনোভাবে নিয়ে যাবে। তো কিভাবে নিয়ে যাবে এটা কমন সেন্সের বিষয়। কিডন্যাপিং, কিডন্যাপিং কিভাবে হয় আপনারা সবাই জানেন, জোর করে বা শিশুকে ভুলিয়ে প্রতারণা বা কোনো কিছুর প্রলোভন দেখিয়ে নিয়ে যায়। তো ফ্যাক্ট হচ্ছে বাংলাদেশের বাইরে নিয়ে চলে যেতে হবে, তাহলেই এইটা বাংলাদেশ থেকে মনুষ্যহরণ বোঝাবে। আর 361-তে বলা হচ্ছে অভিভাবকের নিকট থেকে মনুষ্যহরণ, এটাও সংজ্ঞা। তার মানে পরপর তিনটা যে সেকশন পড়ছি আমরা, প্রথমটাতে প্রকারভেদ এবং দ্বিতীয়টাতে এই দুই প্রকারের সংজ্ঞা দেওয়া আছে। এখানে সংজ্ঞায় বলা হচ্ছে 1 নম্বর ছেলে, যদি ছেলে বা বয় হয়, বালক হয়, তাহলে 14 বছরের নিচে হলে এই অভিভাবকের নিকট থেকে মনুষ্যহরণ বোঝাবে। আর যদি ছেলের বয়স 14 বছর বা তার বেশি হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে, মানে অভিভাবকের নিকট থেকে বোঝাবে না, সেটা অন্য একটা ধারায় চলে যাবে, সেটা 362-তে চলে যাবে। সেটা আমরা একটু পরেই দেখছি। 2 নম্বর হচ্ছে মেয়ে, মেয়ে যদি 16 বছরের নিচে হয়, মানে আন্ডার 16, 16 বছর পূর্ণ হয়ে গেলে আর এই ধারার অপরাধ হবে না। আর আরেকটা হচ্ছে উন্মাদ, যে কোনো বয়সের কোনো উন্মাদ ব্যক্তি, সে শিশু হোক, মধ্যবয়স্ক হোক, ইয়ং হোক বা বৃদ্ধ হোক, যে কোনো বয়সের নারী পুরুষ, সে যদি উন্মাদ হয়, অর্থাৎ আমরা সাধারণ ভাষায় যাদেরকে যাদেরকে পাগল বলবো, তো এই ধরনের মস্তিষ্ক বিকৃত মানুষ যাদের হিতাহিত জ্ঞান নেই, তাদেরকে যদি নিয়ে যায় তাহলে তাদেরকে শিশুর সাথে তুলনা করা হচ্ছে। এটার ব্যতিক্রম হচ্ছে নিজেকে অবৈধ শিশুর পিতা ভেবে নিয়ে যাওয়া, মনুষ্যহরণ নয়। অবৈধ শিশুর পিতা মানে ইলেজিটিমেট চাইল্ড। ইলেজিটিমেট চাইল্ড বলতে বিবাহের পরে স্বামীর মাধ্যমে যে সন্তান আসবে সেটাই তো বৈধ সন্তান। কিন্তু কোনো মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্কের মাধ্যমে যদি সন্তান আসে, অথবা বিবাহ ছাড়া যদি সন্তান আসে, মানে বিয়েই হয়নি এই ধরনের একটা সন্তান যদি চলে আসে, বিয়ের আগে যদি সন্তান আসে, সেটাকে অবৈধ
সন্তান বলা হতে হয়। তো এখানে মনে করেন একজন মহিলার প্রেমের সম্পর্কের কারণে সে যদি গর্ভবতী হয়, তাহলে নিশ্চয়ই এটার জন্য তার যে ছেলে বন্ধু বা বয়ফ্রেন্ড সে দায়ী। কারণ তার সাথে হয়তো বা শারীরিক সম্পর্কের কারণেই এই শিশু জন্ম হয়েছে, গর্ভধারণ করেছে মহিলা। তো এই অবস্থায় যদি এই মহিলার বিয়ে আবার অন্য কোনো পুরুষের সাথে তার পরিবার দিয়ে দেয়, তাহলে এই শিশুর পিতা কিন্তু ওই বয়ফ্রেন্ড হয়ে থাকছে। প্রকৃত যে লিগ্যাল হাজবেন্ড সে কিন্তু এই শিশুর পিতা নয়। এখন এই ধরনের যদি সিচুয়েশন হয় যে একটা মহিলা তার প্রেমিকের সাথে সম্পর্কের মাধ্যমে সন্তান সম্ভবা হয়েছেন, গর্ভবতী হয়েছেন, এবং তার বিয়ে আবার অন্য জায়গায় হয়ে গেছে। এখন ওই পিতা, যে বায়োলজিক্যাল ফাদার, যার মাধ্যমে সন্তানটার জন্ম হয়েছে, সে যদি মনে করে যে আমি ওই সন্তানকে নিব, কিন্তু বর্তমান হাজবেন্ড এবং বর্তমান মানে শিশুর যে পরিবার বা তার মা যদি না দিতে চায়, তাহলে নিজ সন্তানকে শুধু নিয়ে যেতে চায় যদি জোর করে, তাহলে এইটা এই ধারার অপরাধ হবে না সেটা বলা হচ্ছে, কারণ সেটা তার বায়োলজিক্যাল চাইল্ড। এই কারণে এটা একটা ব্যতিক্রম। তাহলে এটা অপহরণ কেন হবে না? কারণ নিজ সন্তানকে নিশ্চয়ই কিডন্যাপিং করার উদ্দেশ্য তো ভিন্ন আছে, হয়তো বা নিয়ে যে টাকা নিবে, বা নিয়ে যে মেরে ফেলবে, বা কোনো জোর করে কাজ করাবে শিশু শ্রমের মাধ্যমে, অথবা যদি মেয়ে শিশু হয় সেক্ষেত্রে হয়তো বা কোনো খারাপ জায়গায় পতিতালয়ে বিক্রয় করে দিবে, এই ধরনের উদ্দেশ্যে সাধারণত শিশুদের। আরো একটা নতুন ট্রেন্ড হয়েছে শিশুদেরকে দিয়ে কি ভিক্ষা করানো, বেগার মাফিয়া। তো এগুলো করাবে, কিন্তু নিজ সন্তানকে, যদিও অবৈধ সন্তান কিন্তু আপন সন্তান তো, যদি নিজের রক্তের সন্তান হয়, সেক্ষেত্রে তাকে অন্তত এই কাজের গুলোর জন্য তো নিয়ে যাবে না। তাহলে হয়তোবা তাকে ভালোবাসে, নিয়ে যে লালন পালন করবে তাই। তো এইভাবে নিয়ে যাওয়া আইনত বৈধ নয়, কিন্তু এই ধারার কিডন্যাপিং বলা যাবে না ওই পিতাকে, যে আসল পিতা। বুঝতে পারলাম শুভ্র ভাই? জি স্যার। মানে এই ধরনের পিতাকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, এগুলো খুবই এক্সেপশনাল কেস। বিশেষ করে বিদেশে এগুলো বেশি হয়, বাংলাদেশে আমরা কম দেখি। তারপরও এটার জন্য আইন করে রেখেছে। তাহলে এইভাবে নিয়ে গেলে হয়তো বা 100 ধারায় মামলা করে তার মাতা, সন্তানের মাতা ফৌজদারি কার্যবিধির 100 ধারার মামলা করে ওই পিতার বিরুদ্ধে কি করতে পারে, সন্তানকে উদ্ধার করতে পারে। 362-তে কি বলা হচ্ছে, একটু ভিন্ন রঙের কালি ব্যবহার করি। আচ্ছা, 362 বলা হচ্ছে অপহরণ বা অ্যাবডাকশন। তাহলে আমরা কিডন্যাপিং সম্পর্কে 3টা সেকশন পড়লাম, 3টা সেকশনে যা জানলাম তো জানলাম। এবার আমরা অপহরণ সম্পর্কে জানি। অপহরণের ইংরেজি হচ্ছে অ্যাবডাকশন। অ্যাবডাকশনের সাথে অ্যাডাল্ট শব্দের একটু মিল আছে। অ্যাডাল্ট, অ্যাবডাকশন, এভাবে মনে রাখবেন। আর কিডন্যাপিং, কিড কিড মানে শিশু, তাহলে শিশু রিলেটেড। আর অ্যাবডাকশন মানে অ্যাডাল্ট, বড় মানুষদের নিয়ে যাবে। তাহলে কোনো ব্যক্তিকে, এখানে ব্যক্তিকে বলতে শিশু না বা উন্মাদ না, সুস্থ মস্তিষ্ক 18+, বা ছেলের ক্ষেত্রে 14+, মেয়ের ক্ষেত্রে 16+, এই ধরনের ব্যক্তিকে কোনো স্থান থেকে গমন করানোর উদ্দেশ্যে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য জোরপূর্বক বাধ্য করবে, মানে জোর করে নিয়ে যাচ্ছে, হয়তো বা অস্ত্রের মুখে, অথবা জোর করে ধরে। আমরা যেটা কি দেখি, যে দ্রুত আসলো একটা মাইক্রোবাসে তুলে নিয়ে চলে গেল, এগুলোই তো আমরা দেখি। অথবা প্রতারণামূলক ভাবে প্ররোচিত করে নিয়ে যাওয়াকে অপহরণ বলে। এখন তাকে ভুল বোঝাচ্ছে যে হ্যাঁ ভাই, আপনাকে চাকরি দিব, আপনি চলেন আমাদের সাথে ঢাকায় চলেন। তো এইভাবে সঙ্গে করে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে তাকে আটকে ফেললো, তাহলে এটা অ্যাবডাকশন হয়ে যাবে। সাথে যদি আপোষেই চলে যায়, কিন্তু তাকে ভুল বুঝিয়েছে যে আপনাকে চাকরি দিব, আপনার বেতন হবে 50,000 টাকা, কিন্তু যে দেখছে কিছুই না, তাকে হয়তোবা ভিন্ন উদ্দেশ্যে অপহরণ করা হয়েছে। যে আটকে রেখে তার পরিবারে ফোন দিয়ে বলা হচ্ছে যে দাও, 5 লক্ষ টাকা দাও, না হলে এই মিস্টার এক্স কে মেরে ফেলবো। বুঝতে পেরেছেন এই ধরনের ঘটনা ঘটে না ভাই? জি স্যার। মিথ্যা প্রলোভন দেখায়। মিথ্যা প্রলোভন দেখে বা জোরপূর্বক। কারণ বড় মানুষ তো আর এমনি যাবে না, কারণ সে তো সুস্থ মস্তিষ্কের, তাহলে তাকে হয় জোর করে নিয়ে যেতে হবে, অথবা প্ররোচনা দিয়ে প্রলোভন দেখিয়ে নিয়ে যেতে হবে। 363, মনুষ্য হরণ বা কিডন্যাপিং এর শাস্তি। আমরা তাহলে 4টা সেকশনে কিন্তু কি পড়লাম, সংজ্ঞা এবং প্রকারভেদ পড়েছি। এবার আমরা শাস্তি দিব। এবার আমরা শাস্তি দিব। মনুসরণ বা কিডন্যাপিং এর শাস্তি: অনূর্ধ্ব 7 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, এবং এর সাথে অর্থদণ্ড অবশ্যই দিবে, তদুপরি অর্থদণ্ড।
এরপরে 364 খুন করার উদ্দেশ্যে, মানে নিয়ে কিডন্যাপ করে মেরে ফেলবে। কারণ আহ, যে ভিকটিম তার বাসায় মারা যাবে না, তাহলে তাকে নিয়ে যে অন্য কোনো জায়গায়, নির্জন জায়গায় বনের মধ্যে বা কোনো আবদ্ধ স্থানে যে মেরে ফেলতে হবে, মেরে ফেলে লাশ গুম করে দিতে হবে, এই ধরনের প্ল্যান। তো সেটা মনুষ্যহরণ করুক আর অপহরণ করুক, অর্থাৎ শিশুদেরকে হোক আর বড়দেরকে হোক, নিয়ে গেলে, শিশুদের নিয়ে গেলে মনুষ্যহরণ আর বড়দের নিয়ে গেলে অপহরণ। সেক্ষেত্রে এটার যেহেতু উদ্দেশ্য মার্ডার করার, মার্ডার করে ফেললে এর সাথে কি 302 যুক্ত হবে। আর মার্ডার যদি করতে না পারে, কোনো কারণে পুলিশ যে উদ্ধার করে ফেললো, আমরা নাটক সিনেমাতে দেখি, ক্রাইম পেট্রোল এই ধরনের প্রোগ্রামে দেখি, যদি উদ্ধার হয়ে যায় 364 ধারাই শুধুমাত্র যুক্ত হবে মামলায়। আর যদি নিয়ে গেল কিন্তু কি করতে পারলো না, উদ্ধার করতে পারলো না, মারা গেল, মেরে ফেললো, সেক্ষেত্রে এই 364-র সাথে আবার 302 ধারা যুক্ত হবে। যদি কিডন্যাপিং করে টাকা চায়, সেটাকে মুক্তিপণ বলে বাংলায়, আর ইংরেজিতে কি বলে, র্যানসাম মানি। তো এই যে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হবে। আমরা জানি যাবজ্জীবন সবসময় সশ্রম হয়, 53 ধারায় আছে, বিনাশ্রম দেওয়ার সুযোগ নেই। কারণ সারা জীবন সে জেলের মধ্যে বসে বসে খাবে, কিছু কাজ করবে না, তা তো হয় না, তাই না? তা যাবজ্জীবন দিলে সশ্রম দিতে হবে। তার মানে ভিতরে যেন কিছু না কিছু করে সে। শুধু রাষ্ট্রের, যদি একজন ব্যক্তি জেলের মধ্যে বসে বসে সারা জীবন খায়, তাহলে তো জনগণের টাকাতে খাবে, ট্যাক্সের টাকাতে, তাই না? অনূর্ধ্ব 10 বছর সশ্রম কারাদণ্ড, এবং এর সাথে অবশ্যই অর্থদণ্ড। 364 এ, এটা একটু গুরুতর। 364 এ, এই এ দেওয়ার অর্থ কি? যখন এই আইনটা তৈরি হয়েছিল, 364-র পরে 365 ছিল, 364 এ ছিল না। তার মানে পরবর্তীতে অ্যামেন্ডমেন্ট করে এই ধারাটা যুক্ত করা হয়েছে। আমরা কোনো ধারার সাথে এ বি সি ডি এরকম যদি পাই, বা ক খ গ, তখন বুঝবেন এটা শুরুর সময়, মানে আদি ধারা না, এটা পরবর্তীতে নতুন ধারা। 10 বছরের কম বয়স্ক ব্যক্তিকে, ব্যক্তি বলতে শিশুকে, মানে খুবই কম বয়স্ক, খুন করা বা গুরুতর আঘাত করা বা দাসত্ব, তাকে সারা জীবন, ইন্ডিয়াতে এগুলো বেশি দেখা যায়। ছোট ছোট বাচ্চাদের নিয়ে যায়, বিশেষ করে মহিলাদের নিয়ে যায়, কি করে, বাড়িতে কাজের বুয়া তৈরি করে দেয়, 40,000 50,000 টাকা দিয়ে কিনে নেয়, নিয়ে সারা জীবন কাজ করায়, শুধু 3 বেলা খেতে দেয়, ন্যূনতম পোশাক দেয়, আর ইচ্ছা মতো কাজ করে নাই, মানে কিনে নেয় পুরোটা, দাস, আগের দাস প্রথার মতোই। অথবা কাম লালসার উদ্দেশ্যে, কাম লালসা মানে সেক্সুয়াল কোনো উদ্দেশ্যে তাকে ব্যবহার করবে, অ্যাবিউজ করবে। তো এটা কি, এখানে মনুষ্যহরণ বা অপহরণ, এখানে 10 বছরের কম বয়স্ক ব্যক্তিকে অবশ্যই মনুষ্যহরণই হবে এখানে। অপহরণ কথাটাও লিখে রাখছে, হ্যাঁ, অপহরণ কথাটা লিখে রাখছে, কিন্তু আমরা এটা মনুষ্যহরণই বুঝবো। শাস্তি কি হবে? মৃত্যুদণ্ড, অথবা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, অর্থাৎ মৃত্যুদণ্ডের যে সমান শাস্তি, আপনার 302, খুনের সমান শাস্তি, সেম সেম, অথবা 14 বছরের সশ্রম কারাদণ্ড, এবং যা উম, অনূন্য 7 বছর সশ্রম হবে। দেখবেন এটা একটা এক্সেপশনাল সেকশন, যেখানে অনূন্য, অনূন্য শব্দের অর্থ হচ্ছে মিনিমাম, সর্বনিম্ন 7 বছর, 7 বছরের নিচে দেওয়া যাবে না। এটা কি কারণে এক্সেপশন? কারণ এই ধরনের মিনিমাম শাস্তির বিধান সাধারণত অন্য কোনো সেকশনে আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এটাতে ন্যূনতম 7 বছরের এই ধরনের মামলা যদি প্রমাণ হয় 364 এতে, 7 বছরের দেওয়া নিচে দেওয়ার সাজা দেওয়ার কোনো সুযোগই নাই। 374, বেআইনি ভাবে শ্রমে বাধ্য করলে, অর্থাৎ জোর করে কোনো কাজ করিয়ে নিলে, 1 বছর। যুদ্ধবন্দী, যুদ্ধ করতে এসে বন্দী হয়ে গেল আশ্রিত ব্যক্তিকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে কাজে বাধ্য করা, তার মানে আর্মি, নেভি, এয়ারফোর্স, এগুলোতে যদি কোনো আশ্রিত ব্যক্তি বা যুদ্ধ অপরাধী ব্যক্তিকে কোনো কঠোর পরিশ্রমে বাধ্য করে, যে বন্দি করে রেখে হয়তো বা কাজ করিয়ে নিচ্ছে, এগুলো করলে যুদ্ধ আইন অনুসারে সেটা তো অপরাধ হবেই, আর এই আইনেও সেটা অপরাধ হবে 1 বছর। তো এই যে এই সেকশনটা আসলে কোথা থেকে এসেছে? যুদ্ধবন্দী ও আশ্রিত ব্যক্তি বলতে জেনেভা কনভেনশন, যেটা 12/8/1949 সালে হয়েছিল, জেনেভা। তো এই জেনেভা কনভেনশনের 6 দফায়, মানে ক্লজ 6, সরি, ক্লজ 4,
4 দফায় বর্ণিত ব্যক্তিবর্গকে যুদ্ধবন্দী ও আশ্রিত হবে। যুদ্ধবন্দী বা আশ্রিত বলতে যুদ্ধ করা অবস্থা, যুদ্ধ করতে গিয়ে কোনো যদি সৈনিক ধরা পড়ে অন্য দেশে, যে তাদেরকে যুদ্ধবন্দী বলা হবে। আর আশ্রিত বলতে যেমন এক দেশ থেকে পালিয়ে অন্য দেশে যারা আশ্রয় নিয়েছে, বিশেষ করে বাংলাদেশের বর্তমানে যারা নেতারা, বিশেষ করে যারা আওয়ামী লীগের নেতা, যারা আশ্রিত হয়ে আছেন বিভিন্ন দেশে রিফিউজি হিসাবে, তো তাদেরকে আশ্রিত বা রিফিউজি বলা হচ্ছে। তো আশা করি এই জায়গায় আপনাদের ষোড়শ অধ্যায়ের এই পাঠগুলোতে সমস্যা নেই, এইগুলো থেকেই প্রশ্ন আসে। বিআর একটা পড়তে গেলে অনেক লেখা আছে, কিন্তু মূল জিনিসটা যদি বুঝতে পারেন, এখান থেকে প্রশ্ন কমন পাবেন। এ যাবৎ এখান থেকে বারবার কমন আসে প্রশ্ন। এরপরে আমরা আরো একটি বিষয় পড়বো, ষোড়শ অধ্যায়ের সর্বশেষ কয়েকটি সেকশন। 375 76 এই দুইটাতে আছে রেফ বা ধর্ষণের সংজ্ঞা। 375 375 ধারায় যে রেপ বা ধর্ষণের সংজ্ঞা দেওয়া হয়েছে, এই সেম সংজ্ঞাই কিন্তু নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সেখানে ব্যবহার করা হয়েছে। ওই আইনে বলে দেওয়া হয়েছে ধর্ষণ বলতে দ্য পেনাল কোড 1860 এর সেকশন 375 এ রেপের যে ডেফিনেশন, সেম ডেফিনেশন বোঝাবে। তার মানে এই সংজ্ঞাটাই ধার করে নিয়ে গেছে ওই আইনে, নতুন করে ওখানে কোনো সংজ্ঞা দেওয়া হয়নি। তাহলে আমরা এটা জানলে নারী শিশু আইনের ধর্ষণ আর এই ধর্ষণ একই বোঝাবে। তাহলে রেপ বা ধর্ষণ বলতে কোনো ব্যক্তি যে কোনো অবস্থায় নিম্নবর্ণিত ক্ষেত্রে কোনো নারীর সাথে যৌন সঙ্গম করলে, এখানে ব্যক্তি বলতে এখানে পুরুষ ব্যক্তিকে বোঝাচ্ছে, এবং এখানে সবসময় ভিকটিম হবে নারী, সে ধর্ষণ করেছে মর্মে গণ্য হবে। ধর্ষণের উপাদান 5টি। এই প্রশ্ন বেশি আসে, ধর্ষণের সংজ্ঞা কখনো লিখতে আসে না, এমসিকিউ আসে না, রিটেনেও আসে না সংজ্ঞা থেকে প্রশ্ন। কিন্তু ধর্ষণের উপাদান কয়টি? 5টি। এই প্রশ্ন বারবার রিপিট হয়। তার মানে ধর্ষণ নিয়ে খুব গভীরে প্রশ্ন হয় না, কারণ সেন্সিটিভ একটা টপিক। এই কারণে জাস্ট প্রশ্ন আসে ধর্ষণের উপাদান কয়টি। তো ধর্ষণের উপাদান হচ্ছে 5টি, এটা মনে রাখবেন। অধিকাংশ গুলোর মানে বেশ কিছু সংজ্ঞার ডেফিনেশনের উপাদানই আমরা 5টি দেখবো। চুরির উপাদান 5টি, একটু পরে আমরা পড়বো। ইচ্ছার বিরুদ্ধে, ইচ্ছার বিরুদ্ধে মানে ওই নারী ব্যক্তির, ওই নারী বা মহিলার ইচ্ছার বিরুদ্ধে এবং তার বিনা সম্মতিতে। একটা হচ্ছে ইচ্ছার বিরুদ্ধে, আর একটা হচ্ছে বিনা সম্মতিতে, তার মানে তার ইচ্ছাও নাই আবার তার সম্মতিও নাই। মৃত্যু বা আঘাতের ভয়ে সম্মতি আদায়, মানে সম্মতি দিল কিন্তু তাকে ভয় দেখাচ্ছে যে আমার সাথে এই কাজ না করলে মেরে ফেলবো অথবা আঘাত করব। পুরুষটি জানে স্বামী নয়, কিন্তু স্বামী হিসেবে ভুল বুঝে, অর্থাৎ একটা নারী তাকে ভুল বুঝাচ্ছে, হয়তোবা একটা বিয়ের নাটক করেছে, নাটক করে বলছে আমরা এখন থেকে স্বামী স্ত্রী, আমরা শারীরিক সম্পর্ক করতে পারবো, এই মহিলাকে ভুল বোঝাচ্ছে। অথবা এরকম হতে পারে অন্ধকার ঘরে মহিলা ঘুমিয়ে আছে তার স্বামীর সাথে, কোনো কারণে স্বামী বাইরে গেছে, ওই সময় যদি অন্য পুরুষ তার সাথে সঙ্গম করার চেষ্টা করে, মহিলা যদি সহজ সরল হয়, যদি বুঝতে না পারে, হয়তো বা ভাবছে আমার স্বামী, তো এইভাবে যদি সহবাস করে, তাও কিন্তু সেটা কি হবে? ধর্ষণ হবে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে 14 বছরের কম বয়স্ক এই ধরনের শিশু, তাকে নারীর মর্যাদা দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে তার সম্মতি সহ অথবা সম্মতি ছাড়া, মানে 14 বছরের কম বয়স্ক শিশুর সম্মতি নিলেও যা, না নিলেও তাই, অর্থাৎ সে সম্মতি দিলেও তার সম্মতি দেওয়ার আইনত কি নাই, এখতিয়ার নাই, মানে তার ক্ষমতা নাই, সে তো আর জানে না যে এই কাজ করলে এর ফল কি হতে পারে। এই কারণে 14 বছরের কম বয়স্ক কোনো মেয়ের সাথে সম্মতি নিয়েও যদি সঙ্গম করা হয়, শারীরিক সম্পর্ক করা হয়, তাও সেটা ধর্ষণ হবে। আর 14 বছর পূর্ণ হয়ে গেছে, 14 15 16 17 18, এর থেকে উপরের বয়সের যদি হয়, তাহলে সেটা সম্মতি সহ যদি শারীরিক সম্পর্ক হয়, তাহলে সেটা রেপ হবে না। আচ্ছা, যদিও সেনসিটিভ বিষয়, তারপরেও আমি এখানে এই দুইটা পয়েন্ট নিয়ে একটু আলোচনা করব, দু একজনকে প্রশ্নও করব। এখানে বলা হচ্ছে ইচ্ছার বিরুদ্ধে, আরেকটা পয়েন্ট বলা হচ্ছে বিনা সম্মতিতে। শুভ্র ভাই, এই দুইটা পয়েন্ট কি একই মনে হচ্ছে না, যেটাই ইচ্ছা সেটাই সম্মতি? আবু জুয়েল ভাই, বলেন। আচ্ছা, এটা নিয়ে কে নিজে থেকে একটু সাহসী হয়ে এই বিষয়ে কথা বলতে চাচ্ছেন?
আমি বলতে চাচ্ছি যে একজন মহিলার ইচ্ছার বিরুদ্ধে এবং বিনা সম্মতিতে। তাই ইচ্ছা আর সম্মতির মধ্যে অনেকেই পার্থক্য করতে পারে না। কেউ বুঝেই বলতে পারবেন যে কোনটা ইচ্ছা কোনটা সম্মতি? রেপ দিয়ে উদাহরণ দেওয়ার দরকার নেই, এমনি সাধারণ একটা উদাহরণ দেন। হ্যাঁ, ওমর খায়ের। আবু জুয়েল ভাই বলেন। স্যার, হ্যাঁ, ইচ্ছাটা ওমর হলো খায়ের। স্যার ইচ্ছার বিরুদ্ধে। হ্যাঁ, আবু জুয়েল ভাই বলেন, চেষ্টা করেন, উদাহরণ দেন। ইচ্ছার বিরুদ্ধে কি স্যার এই অ্যাডাল্ট কে বোঝায় স্যার? আচ্ছা, আমি আর আরেকটা অন্য, এই ধর্ষণ বাদ দিয়ে অন্য উদাহরণ দিই, এখানে আপনি বোঝার চেষ্টা করবেন। মনে করেন আপনার বন্ধু আপনাকে বলল যে দোস্ত চলো চা খেতে যাই। এরকম হয় না? বন্ধুরা ডাকে চা জি আড্ডা স্যার। দিতে, জি। অথবা কোথাও বেড়াতে যায়, বন্ধুরা বলে। এখন কি বেড়াতে যাওয়ার উদাহরণ দিব না চা খেতে যাওয়ার উদাহরণ দিব? বেড়াতে যান, এটা দেন স্যার। হ্যাঁ, বেড়াতে যাওয়ার। এখন আপনার বন্ধু, দুইজন বন্ধু এসে আপনাকে বলছে, আবু জুয়েল ভাই, দুইজন বন্ধু এসে জি বলছে স্যার। যে ভাই চলো এবার শীতে আমরা কোথায় যাই, কক্সবাজার বেরিয়ে আসি। ঠিক আছে? এরকম জি প্রস্তাব স্যার। দিচ্ছে। এখন আপনার ইচ্ছা নাই যাওয়ার, তাই বললেন না ভাই যাব না। এটা হচ্ছে ইচ্ছা। ইচ্ছা কি মনের ভেতর থেকে আসে, তাই না? ইচ্ছা মনের ভেতর জি থেকে স্যার। আসে। জি স্যার। কিন্তু জি। বন্ধু মানুষ, আপনি না করতে পারলেন না। আপনার মনের মধ্যে ইচ্ছা নাই কিন্তু বন্ধুরা যেতে যাচ্ছে, তার মানে বন্ধুরা যেতে চাচ্ছে, তাই বন্ধুদের সাথে আপনি হায় হা করলেন। যে যেতে ইচ্ছা নাই কিন্তু যেহেতু বন্ধুরা যাচ্ছে, বন্ধুত্ব রক্ষার খাতিরে, এটাকে কি বলে, অনুরোধে ঢেকে গেলা, কি বলে, অনুরোধে অনুরোধ এটা ঢেকে হলো গেলাম। মানে মানে আমার যাওয়ার ইচ্ছা নাই কিন্তু বন্ধুরা বারবার একটু বলছে, তাই আমি সম্মতি দিলাম, যেতে চাইলাম। সম্মতি দিলাম স্যার। জি স্যার। জি তার স্যার। মানে আমার নিজের থেকে যখন কোনো কিছুতে আগ্রহ থাকবে সেটাকে ইচ্ছা বলে। তার মানে ওই নারী, এই নারী শারীরিক সম্পর্ক করতে যখন ইচ্ছা তৈরি হবে, নারী পুরুষ দুইজনেরই এই ধরনের ইচ্ছা থাকতে হবে, তাহলে সেটা তো স্বাভাবিক একটা যৌনকর্ম, সঙ্গম। কিন্তু নারীর ইচ্ছা নাই, কিন্তু সম্মতি থাকতে পারে। অনেক সময় শারীরিকভাবে যারা বিবাহিত তাদের যদি উদাহরণ দিই, যে এরকম সিচুয়েশন হয় যে স্ত্রী ক্লান্ত, তার ইচ্ছা নাই কিন্তু স্বামীর ইচ্ছা আছে বলে হয়তো বা স্বামীকে সম্মতি দিচ্ছে, কারণ সে তো স্ত্রী। বুঝতে পারলেন বিষয়টা? তো আবার আমি জি চলে স্যার। যাই জি স্যার। বেড়াতে যাওয়ার উদাহরণে। তো বন্ধুরা চাচ্ছে তাই আপনি গেলেন, সম্মতি দিলেন, কিন্তু আপনার ইচ্ছা নাই। বুঝতে পারলেন দুইটার পার্থক্যটা? জি 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 স্যার। স্যার। জি স্যার। ওমর খায়ের ভাইয়ের উদাহরণ বোঝা গেছে? জি স্যার। জি 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 জি। তো আমার মানে আগের ব্যাচে, সম্মতিটা হলো স্যার আমার না বলা ভাই, যাচ্ছে না এরকম পরিস্থিতি স্যার। কিন্তু মনের মধ্যে ইচ্ছা নাই। আমার ইচ্ছা তো ভিতর থেকে ইচ্ছা আসবে নাই ভাই। স্যার। তো ইচ্ছা থাকলে আপনি, পারিপার্শ্বিক দিক বিবেচনা। আপনি আপনার যদি ইচ্ছা থাকে আপনি এনজয় করবেন, আপনি বেড়াতে গিয়ে মজা পাবেন। আর যদি ইচ্ছা না থাকে খুব একটা এনজয় করবেন না, তাই জি না? স্যার। কারণ জি। আপনার প্ল্যানের অংশ না, অন্যদের কথায় বাধ্য হয়ে গেছেন। মানে স্যার হাও ব্যাপারটা করতে এরকম। পারতেছি না, নাও বলা যাচ্ছে না স্যার। জি, এটা ওটা ইচ্ছার অনুরোধের বিরুদ্ধে। ঢেকে গেলার মতন। জি স্যার। ঠিক আছে। আচ্ছা, আমরা আগাই। ব্যাখ্যা হচ্ছে ধর্ষণের ক্ষেত্রে যৌন সঙ্গমকালে যৌনাঙ্গ প্রবিষ্ট করানোই যথেষ্ট। এটার অর্থ আশা করি সবাই বুঝতে পারছেন। জি ব্যতিক্রম স্যার। হচ্ছে স্বামী কর্তৃক 13 বছরের কম বয়স্ক নয় এমন নিজ স্ত্রীর সাথে যৌন সঙ্গম করলে ধর্ষণ হবে না। মানে 13 বছর যদি পূর্ণ হয়ে যায় তাহলে বাল্যবিবাহ এখানে জায়েজ করা হচ্ছে এই আইনে। মানে 13 বছরের কোনো মেয়েকে বিয়ে করে তার সাথে শারীরিক সম্পর্ক করা যাবে, কিন্তু 13 বছরের কম বয়স্ক যদি কোনো মেয়েকে বিয়ে করে তার সাথে শারীরিক সম্পর্ক করা যায় তাহলে সেটাকে রেপ বলবে, পেনাল কোডে রেপ বলবে। আর আমাদের বাংলাদেশের আইনে 18 বছর এবং 21 বছর, এটা একটু বৃদ্ধি করা হয়েছে, তাই না? 1860 সালের আইন পড়ছে, ওই সময় কিন্তু প্রচুর বাল্য বিবাহ হতো, জন্মের আগে বিয়ে হয়ে যেত। দুই বন্ধু বলতো দোস্ত আমার যদি ছেলে হয় আর তোমার যদি মেয়ে হয় কি হবে, আমরা বিয়ে দিয়ে দিব। এরকম হতো না জন্মের আগে? তো জন্মের আগে জি বিয়ে স্যার। হয়ে জি। থাকতো, বাল্য বিবাহ। এই কারণে এটা করা হয়েছে। আচ্ছা, এখানে যে কথাটা লিখেছে ব্যতিক্রম, এটাকে আমি সোজা করে লিখেছি ব্র্যাকেটে একই কথা, যে স্বামী কর্তৃক 13 বছরের কম বয়স্ক নিজ স্ত্রীর সাথে যৌন সঙ্গম করলে ধর্ষণ হবে। কারণ 13 বছরের কম বিয়ে করাই যাবে না, কম। তাহলে এই আইন জি, অনুসারে কম ধর্ষণ বয়সে। হবে। ঠিক আছে? তার মানে জি স্যার, এটা ন্যূনতম কম। 13 বছরের মেয়েকে যদি বিয়ে করা হয় তাহলে পেনাল কোডে সেটা অন্তত ধর্ষণ হবে না। 13 বছরের নিচে করা যাবে না, 13 বছর পূর্ণ হলে বিয়ে করা যাবে, কিন্তু সেটা আবার বাল্য বিবাহ আইনে কি হবে,
শাস্তিযোগ্য হবে। তো বাল্যবিবাহ আইনটা তো নতুন, কিন্তু এই আইন তো আগে থেকে ছিল। তখন এটা 13 বছরের পরে বিয়ে, 13 বছর পূর্ণ হওয়ার পরে বিয়েটা তখন লিগালাইজ হয়ে যেত। 13 বছরের আগে বিয়েটা কি হতো, ইলিগাল হয়ে যেত। এরপরে আরেকটি ধারা, যেটা পড়া না পড়া সমান, কি 376 ধর্ষণের শাস্তি। তো ধর্ষণ হলে ধর্ষণের শাস্তির জন্য 376 ধারায় মামলা করার সুযোগ নেই। কারণ এই একই বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9 ধারা, এই ধারায় মামলা হয়ে বিচার হয়। কারণ ধর্ষণ হলে আর এই আইনে মামলা করার সুযোগ নেই। কিন্তু আমরা সংজ্ঞাটা পড়বো, কারণ নারী শিশু আইনের সংজ্ঞাটা ধার করেছে, এবং এখান থেকে প্রশ্ন আসে বারবার, উপাদান কয়টি। কিন্তু জানার জন্য এই পয়েন্টগুলো আপনাদের রেখেছি, বাস্তবে আপনাদের মামলা স্যার পরিচালনা করার 9 জন্য ধারা কাজে লাগবে। শাস্তিটা কি স্যার ইয়েতে হবে? স্যার ওই শাস্তিটা কি আইনেই হবে 76 থেকে হবে? না, 76 ধারাতে শাস্তি এখান থেকে হবে না, ওই 9 ধারাতেই শাস্তি দেওয়া আছে। 9-এর 1, 2, 3 এভাবে দেওয়া আছে। তো ওখানে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া জি আছে। স্যার, জি 2020 সালে অ্যামেন্ডমেন্ট করে মৃত্যুদণ্ড করা হয়েছে ধর্ষণের শাস্তি সর্বোচ্চ। এখানে যাবজ্জীবন সশ্রম যদি আসে, এটা লিখতে হবে, কারণ নারী শিশু আইন তো আমাদের সিলেবাসে নাই। যদি ধর্ষণের শাস্তি বলে কত ধারায় পেনাল করে, তাহলে 376 লিখতে হবে। কারণ এটা এখনো কি হয়নি, বাতিল হয়নি। যদিও এই আইনের কার্যকারিতা নাই, কি কারণে, নারী শিশু আইনে মামলা হয়। কিন্তু তারপরে আমাদের জেনে রাখা উচিত, যদি মামলা প্রশ্ন দিয়ে দেয় কত ধারায় শাস্তি বা কত শাস্তি, জি তাই না? স্যার, জি জি স্যার। কিন্তু যদি ভাই ভাই প্রশ্ন করে, তখন নারী শিশু আইনের কথা বলতে হবে আপনাকে। কারণ ভাই ভাতে সিলেবাস থাকে না, সিলেবাসের বাইরে প্রশ্ন হয়। নিজ স্ত্রীকে, অর্থাৎ 12 বছরের কম বয়স্ক যদি হয়, সেক্ষেত্রে 2 বছর। তার মানে ওই যে কম বয়স্ক মেয়েকে বিয়ে করলে সেক্ষেত্রে ধর্ষণ হবে, কিন্তু সাজা হবে 2 বছর, বেশি হবে না, কারণ স্বামী তাই। 377 খুবই ঘৃণিত একটা অপরাধ। এটা আমি লাল কালি ব্যবহার করি। অস্বাভাবিক অপরাধ সমূহ, এটা কি বলছে, অস্বাভাবিক অপরাধ সমূহ, আনন্যাচারাল অফেন্স। আনন্যাচারাল অফেন্সেস, যেটা অস্বাভাবিক, যেটা প্রকৃতির বাইরে, খুবই ঘৃণিত। প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে নারী, পুরুষ অথবা কোনো প্রাণীর সাথে যৌন সঙ্গম করলে, কোনো নারী এই অপরাধ করতে পারে, কোনো পুরুষও এই অপরাধ করতে পারে। কোনো 9 বছরের ছেলে বা মেয়ে, 9 বছর বয়স হয়ে গেছে, 82 ধারায় যদি ব্যতিক্রম না হয়, 82 হচ্ছে আন্ডার 9 হলে তো অপরাধ হবে না। কিন্তু 9 বছর বয়স হয়ে গেছে, 9 বছরের পরে 9, 10, 11, 12 যে কোনো বয়সের ছেলে মেয়ে বা নারী পুরুষ যদি এই অপকর্ম করে, তাহলে এই ধারার অপরাধ হবে। তাহলে পায়ুকাম, এটাকে বলা হচ্ছে সোডোমি ইংরেজিতে, আর পশুকাম এটাকে বলা হচ্ছে বেস্টিয়ালিটি। তো এই শব্দগুলো আপনাদের বোঝার জন্য দিয়েছি। পেনাল কোডে এই শব্দগুলোর ব্যবহার নাই, যেহেতু পেনাল কোডে আমার বড় বই আছে, সেখান থেকে নেওয়া। এ ধারার যে কোনো অপরাধের শাস্তি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, সেই সাথে অনূর্ধ্ব 10 বছর সশ্রম কারাদণ্ড অথবা বিনাশ্রম কারাদণ্ড, এবং সেই সাথে অথবা অবশ্যই অর্থদণ্ড। বাংলাদেশে এটাকে সমকামিতা নামে আমরা জানি।